বাঙালির পায়ের তলায় সরষে। দুদিনের কাজের অবকাশে কোথাও ঘুরে আসতে বাঙালি মন যেন সব সময় পা বাড়িয়ে থাকে। কিন্তু কোথায় যাব, মাত্র দুদিনের ছুটি, তাই সবচাইতে কাছের স্থান দীপুদার কথা মনে পড়ে গেল। দীঘা, পুরী, দার্জিলিং। তবে পুরী ও দার্জিলিং মাত্র দুদিনে ঘোরা একটু বাড়াবাড়ি হলেও দীঘা কিন্তু অনায়াসে দুদিনে ঘুরে নেওয়া যায়। আর বাঙালির সেকেন্ড হোম টাউন হলো এই দীঘায়। তাই সপরিবারে দুদিনের ছুটি কাটাতে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গবাসীর মধ্যে এরকম হয়তো খুব কমজনই আছে যারা দীঘা ঘুরতে যায়নি। তাই দীঘার সম্বন্ধে আমার নতুন করে কিছু বলার নেই। তাই ভিডিওর মাধ্যমে আমি দীঘাতে খুব কম খরচে থাকা, খাওয়া ও ঘোরার একটি আইডিয়া আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা পুরো দেখলে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। দিন অথবা রাত্রি হাওড়া স্টেশন হচ্ছে সব সময় ব্যস্ততম স্থান। অগণিত মানুষের আনাগোনা এই হাওড়া স্টেশনে। আর কতই না ট্রেন আসছে আর ছেড়ে চলে যাচ্ছে এই হাওড়া স্টেশন। 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা পাড়ি দিয়েছিলাম আমাদের আজকের গন্তব্য দীঘার উদ্দেশ্যে। কিন্তু সেদিন তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রায় 1 ঘন্টার মতো দেরিতে ছেড়েছিল হাওড়া স্টেশন থেকে। ট্রেনের পরিষেবা ছিল খুবই খারাপ। রিজার্ভেশন কামরায় অগণিত আনরিজার্ভ যাত্রীদের আনাগোনা ও দাদাগিরি ছিল দেখার মতো। ব্যাগ রাখার জায়গা থেকে ব্যাগকে সরিয়ে দিয়ে সেখানে তারা উঠে বসে পড়ল এবং নিজের রিজার্ভ করা সিটও তাদের কাছ থেকে যথারীতি ছিনিয়ে ঝগড়ার মাধ্যমে তাদের কাছ থেকে উদ্ধার করতে হলো। এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। কিন্তু জানি না এরকমভাবে আর কতদিন চলবে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি ইন্ডিয়ান রেলওয়েকে তাদের পরিষেবা উন্নত করার জন্য অনুরোধ করছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম দীঘায়। তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা 45 মিনিট দেরিতে অর্থাৎ 11:45 আমাদের পৌঁছে দিল দীঘা স্টেশনে। সমুদ্র দর্শন করে আমাদের ট্রেনের ক্লান্তি ও গ্লানি সব যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। আগে থেকেই আমরা বুক করে রেখেছিলাম ইউথ হোস্টেল দীঘাতে। এই ইউথ হোস্টেল আপনারা কি করে বুক করবেন, কোন অনলাইন সাইট থেকে বুক করবেন, এর রুম ট্যারিফই বা কত এবং কোথায় রুমগুলো খুব সুন্দর, সেই সব কিছু নিয়ে একটি ভিডিও আলাদা করে করা আছে আমার এই চ্যানেলে। এই ইউথ হোস্টেলে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। অর্থাৎ আপনারা যদি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে আপনাদের গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। তো আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে নেন, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনেও লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা যদি দেখেন তাহলে এই ইউথ হোস্টেল সম্বন্ধে টোটাল আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন, যাতে ভবিষ্যতে আপনারা কখনো ইউথ হোস্টেল বুক করতে চান বা ইউথ হোস্টেল থাকতে চান আপনাদের কোনো রকম অসুবিধা ফেস করতে হবে না। আর আমি বলে রাখি ইউথ হোস্টেলের স্টাফ খুব ভালো, খুব কোঅপারেটিভ। তবে এখানে সব কিছুই সেলফ সার্ভিস এবং এখানে কোনো ক্যান্টিন নেই। অতএব আপনাদের বাইরে থেকেই খেতে হবে। অর্থাৎ আপনারা যদি চান দীঘার যুব আবাস অথবা ইউথ হোস্টেল বুক করে এখানেও থাকতে পারেন। এই দেখছেন অমৃতা ফাস্ট ফুড স্টল, ওই হচ্ছে ইউথ হোস্টেল, ওই দেখা যাচ্ছে। আর ওই গেট থেকে বেরিয়ে এই যে রাস্তাটা পেরিয়ে এই পথ দিয়ে যদি সোজা চলে যান তাহলেই হচ্ছে সি বিচ। ওই যে সামনে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সি বিচ। মানে এখান থেকে হাঁটা পথে মাত্র 3 থেকে 4 মিনিট লাগে এই ইউথ হোস্টেল থেকে এখানে যাবার জন্য। এরপর হোটেলে চেক ইন করে আর একটু সময় নষ্ট না করে চলে এসেছিলাম দীঘার সমুদ্রে চান করতে। দেখুন কত লোক চারিপাশে, প্রচুর লোকের সমাগম হয়েছে। শনিবার, রবিবার অথবা যদি কোনো উইকেন্ড থাকে দীঘার পরিস্থিতি কিন্তু ঠিক এরকমই হয়। স্নান পর্ব শেষ করে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের লাঞ্চ পর্ব করতে। কিন্তু লাঞ্চ আমরা করব কোথায়? ইউথ হোস্টেলের ঠিক অপোজিটেই জাহাজ বাড়ি, তারই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে কষে কষা রেস্টুরেন্ট, যেখানে আজকে আমরা লাঞ্চ করেছিলাম। তো চলুন ভেতরে গিয়ে দেখি। এই হচ্ছে দীঘার কষে কষা। তো চলুন ভেতরে যাই। কষে কষার ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল ঠিক এরকম।
খুব সুন্দর, চারিপাশে পেন্টিং করা ছিল, ওপরে এসি ছিল, অনেক চেয়ার্স ছিল, অনেকে বসে একসঙ্গে খাবার জন্য। কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের খাবার আস্তে আস্তে আসতে শুরু করলো। খাবারের অর্ডারের মধ্যে ছিল প্লেন ভাত, বাসন্তী পোলাও, প্লেন ডাল, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, মাটন কষা, স্যালাড আর ওখানকার স্পেশাল সর্ষে ভেটকি, আর ছিল লুচি ভোগ। পোস্ত, ডাল, ঝুরি আলু ভাজার স্যালাড, আর বাকি আছে পোলাও, মাংস, মাছ। তো ওগুলো আসুক। আর এখানে বসে আছে আমার বাবা, এখানে মা, এখানে শাশুড়ি মা, এখানে শ্বশুর মশাই, এখানে পিসি, আর ওই হচ্ছে আমার ছেলে, আর এই হচ্ছে প্রিয়াঙ্কা। মাথা দিয়ে ডালটা ব্যাপক বানিয়েছে। সত্যি কথা বলতে কষে কষার খাবারের স্বাদ ছিল অসাধারণ। লাঞ্চ পর্ব শেষ করে আমরা হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে একটি গাড়ি ভাড়া করে চলে এসেছিলাম ওল্ড দীঘায় ঘুরতে। আপনারা যদি চান লাঞ্চ পর্ব শেষ করে ঘুরে নিতে পারেন অমরাবতী পার্ক। ইউথ হোস্টেলের পাশ দিয়ে যেতে হয় অমরাবতী পার্কের উদ্দেশ্যে। ওল্ড দীঘা এসে দেখি এ তো মানুষের ঢেউ নেমেছে। একদিকে সমুদ্রের ঢেউয়ের গর্জন, আর একদিকে মানুষের কোলাহল। বেশ এক রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। আর ছিল চারিদিকে আলোর রোশনাই। প্রচুর দোকান পাট এখানে এখন দেখা যাচ্ছে। আগে হয়তো দীঘা এরকম ছিল না, কিন্তু এখন বর্তমানে দীঘা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। চারিদিকে দেখা যাচ্ছে নানান স্টল, আর এই স্টলে পাওয়া যাচ্ছে নানান ধরনের খাবার, মাছ ভাজা, মেয়েদের গয়না, বাচ্চাদের খেলনা, এছাড়া আরও অনেক কিছু। দীঘাতে এসে এখন কোনোভাবে মনমরা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দীঘার সমুদ্র সৈকতকে আকর্ষণীয় করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দীঘার সমুদ্র সৈকতকে আলো দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। নানান ধরনের লাইটে আলোকিত দীঘার সমুদ্র সৈকত, আর তারই মধ্যে এই বিশ্ববাংলার লোগো একটা আলাদাই মাত্রা এনে দিয়েছে এই দীঘাকে। আর দীঘাতে আসবেন, আই লাভ দীঘার সামনে দাঁড়িয়ে সেলফি তুলবেন না, সেটা তো হতে পারেন না। তাই তো দীঘা এখন ভারতবাসীর কাছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে গণ্য হয়। দীঘার আলোকসজ্জাকে উপভোগ করে এবং শপিং করা শেষ হয়ে গেলে একটু তো বসতেই হবে এই সমুদ্রের পাড়ে। এই অসীম জলরাশির দিকে তাকিয়ে একটু তো নিজেকে অনুভব করতেই হবে। আমরাও তাই করেছিলাম। আমরা এখানে বেশ কিছু সময় বসে তারপর সামনের পিৎজা হাট থেকে পিৎজা খেয়ে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকের মতো দীঘা সৈকতে ভ্রমণ শেষ। আজকে দীঘার সেকেন্ড দিনে আমরা একটা এখান থেকে টোটো ভাড়া করে চলে যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। একটু দেরি হয়ে গেল, 8টা বাজে প্রায়। এই সময় মোহনাটা থেকে সকালে মোহনা যাওয়াই ভালো। পুরীর আদলে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেটি হলো এটি। নিউ দীঘা এবং ওল্ড দীঘার মধ্যখানে এই মন্দির স্থাপনা করা হয়েছে। বিশাল জায়গা নিয়ে এই মন্দির তৈরি হচ্ছে দীঘাতে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই জগন্নাথ মন্দির দীঘা পর্যটনকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে তুলবে, এবং এর উদ্বোধনে আমরাও দেখতে আসব এই মন্দির। আগে যখন দীঘা এসেছিলাম তখন মোহনা যেতে অনেক ঘুরে যেতে হতো, তবে এখন শ্রীহকের পাশ দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা করে দিয়েছে মোহনা যাবার জন্য। খুব তাড়াতাড়ি এখন মোহনার উদ্দেশ্যে যাওয়া যায়। চারিদিকে মাছ। এই কাঁকড়াগুলো কত? কাঁকড়া কাঁকড়া নেন 400 টাকা, এটা 200 টাকা। ওটা 400, এটা 200। এটা নিলে 350 করে। আচ্ছা, ওটা দিনে 7। চিংড়ি 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 স্যার এটা 1200 টাকা আছে। ওটা নেন 700 টাকা, পাশেরটা নেন 850 টাকা। ওইটা 850, এটা 500, 700। ওটা নেন 1000। হোয়াইট চাপ 1000।
আর ওইটা হচ্ছে তোমার 1200। 1200 দু পিস। আর এগুলো ইলিশ কত? এগুলো 1.5 কিলো সাইজ 1400 টাকা। হ্যাঁ 1 কিলো সাইজ 1000। 1 কিলো সাইজ 1000। তাহলে কি করছে স্যার? হ্যাঁ ইউটিউব করছি। ঠিক আছে, ইলিশ নিতে হবে। ফিস্টল দীঘা মোহনা 1 নম্বর কোয়ালিটির মাছ খেলে এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইলিশ আরো বাংলার মাছ আছে। প্যাক করা যাবে? প্যাক করে নিয়ে যায় বাড়ি, কলকাতা নিয়ে যাবে প্যাক করে 2 দিন 3 দিন। কিরকম কেজি আছে ইলিশগুলো? ক কেজি আছে এগুলো? এগুলো ক কেজি? 1.5 কিলো সাইজ আছে। 1.5 কিলো সাইজ। নেবো সব নেবো। দাঁড়াও দেখতে দাও আগে। আর ওই লাল মাছগুলো কি? ভেটকি। আর পমপ্লেট? 650 টাকা। 650। দীঘার মোহনায় প্রচুর মাছের সমাগম। আপনারা এখান থেকে মাছ অনায়াসে কিনে নিয়ে আসতে পারেন বাড়িতে প্যাকিং করে, তবে প্যাকিং চার্জ আলাদা দিতে হয়। তবে এখান থেকে মাছ কিনলে অতি অবশ্যই একটু দরাদরি করে নেবেন, এখানে কিন্তু বেশ দরাদরি হয়। মোহনা এসেছিলাম মাছ দেখা এবং ঘোরার জন্য, কিন্তু বুঝতে পারিনি পকেট সেদিনকে বেশ হালকা হতে চলেছে। দূরের ওই ট্রলারটি মাছ সংগ্রহ করে ফিরে আসছে মোহনার জেটিতে। এখানে এসে তারা এই মাছকে নামিয়ে আবার চলে যাবে সমুদ্রের উদ্দেশ্যে। এই হলো মোহনার সমুদ্র সৈকত। প্রচুর লোকের সমাগম হয়েছিল আজ সকালে এই মোহনায়। তো চলুন এবার ফেরা যাক। আর এইটা হচ্ছে মেন মার্কেট, যেখানে মাছের অকশন হয়। তবে এখন আর নেই, সকালবেলা ভোরবেলা এলে এই মাছের অকশন দেখা যায়। তো এখন আর কোথাও অকশন হচ্ছে না, সব মোটামুটি উঠে গেছে, শেষ হয়ে গেছে। যদি ভোরবেলা আসতে পারতাম আমি এখানে, তাহলে আপনাদের অকশনটা দেখাতে পারতাম কেমন করে হয়। না দাঁড়াও, আমরা এখান থেকে মাছ কিনছি, এখন একটা ইলিশ নিচ্ছি আর কাঁকড়া নেবো। কাঁকড়া একটু বড় দেখে দাও, 1 কিলো দাও। হ্যাঁ, এটা কত হলো? দেখে নাও, কাঁকড়া দেখো যাও। এরপরে মোহনা থেকে আমরা মাছ এবং কাঁকড়া কিনে ফিরে গেছিলাম আমাদের ইউথ হোস্টেলে। ইউথ হোস্টেলের সামনেই অনেক হোটেল আছে যারা রান্না করে দেয়, সেখানেই আমরা রান্না করতে দিয়ে চলে গেছিলাম আমাদের সমুদ্র সৈকতে আজকে চান পর্ব সেরে নিতে। জোয়ার থাকার কারণে আজকে সমুদ্রে বেশি দূরে নামতে পারিনি। পাড়ের সামনে থেকে দাঁড়িয়েই চান করে আমরা ফিরে গেছিলাম হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ পর্ব শেষ করে আজকে আর বিশ্রাম না করে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার সাইট সিনের উদ্দেশ্যে। তো চলুন ঘুরে দেখি দীঘাকে। ইউথ হোস্টেলের সামনে থেকে আমরা একটা ভটভটি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আমাদের কাছ থেকে নিয়েছিল 540 টাকা। 540 টাকার ইলিশে আমাদের দেখাবে উদয়পুর, তালচারি আর চন্দনেশ্বরীর মন্দির। তো চলুন ঘুরে দেখি আমরা এই 3টে জায়গা। আজকে আমাদের প্রথম জায়গা, আমরা চলে এলাম এই উদয়পুর ব্রিজে। এই উদয়পুর ব্রিজটা কিন্তু একটা আমাদের কলকাতা শহরে বলে মিনি গোয়া। গোয়ায় যেমন ফেসিলিটিস আছে, সব কিছুর ফেসিলিটিস, আমি দেখুন এখানে সব কিছু বলতে পারছি না। এখানে কিন্তু আপনারা এলে লাইফে যেটুকু এনজয়মেন্ট দরকার সেটা কিন্তু এখানে করতে পারবেন। তো চলুন সামনে দিয়ে ঘুরে আসি। এখন জল অনেক নিচে, প্রায় বিকেলবেলা হয়ে এসছে। তো উদয়পুর বিচের এইরকম অবস্থা, দিগন্ত বিস্তৃত বিচ এই উদয়পুর। টাইপ অফ একটা আমাদের নর্মাল বিচের মতোই, যেটা ওল্ড দীঘা বা নিউ দীঘায় আছে, কিন্তু এখানে লাইফ একটা আলাদাই। লাইফ এখানে অশান্ত। এখানে আসুন, মজা করুন, খাওয়া দাওয়া করুন। এই হচ্ছে উদয়পুর বিচ।
দেখলাম উদয়পুর, এখন এসে গেছি আমরা তালসারিতে। তো চলুন তালসারি বীজটা একবার দেখে নিই কেমন। ও জলটা এখানে এসে দাঁড়িয়ে গেছে, দেখো জলটা এখানে, তারপরে এতটাও জল উঠেছিল। আপনারা যদি চান এই সামনের বাইকগুলোকে ভাড়া করে ঘুরে আসতে পারেন সমুদ্রের একদম সামনে থেকে অথবা পাশের ঝাউবন থেকে। এই বাইক যদি আপনি নিজে চালাতে চান তো নিজেও ভাড়া নিতে পারেন, বা আপনি যদি নিজে চালাতে না চান তাহলে আপনাকে ঘুরিয়ে আনারও ব্যবস্থা আছে। এই ভ্রমণের শেষ গন্তব্য ছিল চন্দনেশ্বর বাবা মহাদেবের মন্দির। তো চলুন আমরা ভেতরে গিয়ে বাবাকে দর্শন করি। প্রথমেই ঢুকতে আমরা একটি সুবিশাল সিংহদ্বারে দেখতে পাই। এখানে বাবা ভোলানাথ চন্দনেশ্বর নামে পূজিত হন। এই মন্দিরে একটি ইতিহাস আছে। কলিঙ্গ শতাব্দীর শৈলীতে নির্মিত উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত এই মন্দির। এই মন্দিরে বাবা ভোলানাথ পাতাল ফুঁড়ে ওঠে, তাই তিনি শম্ভু। বর্গী আমলে প্রায় 300 বছর আগে এই মন্দিরের সৃষ্টি। আগে এখানে হোগলার বনে জঙ্গল ছিল। লক্ষ্মী নামক এক নারী তার দুগ্ধবতী গাভীকে নিয়ে জঙ্গলে চড়াতে গেলে হঠাৎ তিনি দেখেন তার গাভী একটি স্থানে তার সব দুধ দান করছেন। তিনি সেখানে গিয়ে বাবাকে দেখতে পান এবং বাবার আদেশেই এখানে তার মন্দির স্থাপনা করা হয়। শোনা যায় চন্দন গাছের নিচে বাবার আবির্ভাব বলে এখানে তিনি চন্দনেশ্বর নামে পূজিত। এছাড়া অনেক দেবদেবীর মূর্তি আমরা এই মন্দিরে দেখতে পাই। ঘোরা তো অনেক হলো, কিন্তু এরপরে লেগে গেছিল খুব খিদে। তো জাহাজ বাড়ির ঠিক একটু আগে এগিয়ে এলেই হচ্ছে দীঘার মিত্র কাফে। আমরা চলে এসেছিলাম আজকের ডিনারটা মিত্র কাফেতেই সেরে নেবার জন্য। এসেই যে মিত্র কাফেতে আপনারা সঙ্গে সঙ্গে লাইন পেয়ে যাবেন তা নয়, আমাদের ওয়েটিং করতে হচ্ছিল। এটা হচ্ছে মিত্র কাফের ব্যালকনি, এখান থেকে দীঘা সৈকতকে খুব সুন্দর দেখা যায়। এরপরে আমাদের অর্ডার দেওয়া ডায়মন্ড ফ্রাই এবং কবিরাজি বাটার নান পনির পাসিন্দা চলে এসেছিল আমাদের টেবিলে। বেশ সুস্বাদু ছিল প্রত্যেকটা খাবার, আমাদের বেশ ভালো লেগেছিল, আমরা বেশ উপভোগ করেছিলাম। আমরা এখান থেকে মিত্র কাফে থেকে ডিনার পর্ব শেষ করে দীঘার সমুদ্র সৈকতে একটু ঘুরে ফিরে গেছিলাম আমাদের হোটেল ইউথ হোস্টেল। কালকে জল এইখান অবধি ছিল, একটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই অবধি কালকে জল ছিল, ওই সামনে বোল্ডারটা ছিল, এই অবধি কালকে জল ছিল। কিন্তু আজকে দেখুন জল কোথায় চলে গেছে। এখন ভাটা 9টার সময় জোয়ার আসবে। আজকে দীঘার সকালটা সুন্দর হলেও মনটা খুব বিষণ্ণ। দুদিনের এই দীঘা ঘোরার আজ হলো শেষ দিন। আজ আমরা ফিরে যাব কলকাতার পথে 10:30টার ট্রেনে, তাই মনটা একদম ভারাক্রান্ত হয়ে আছে। এই সমুদ্রকে ছেড়ে যেতে যেন মন চায় না, কিন্তু কি করা যাবে, কাজ আছে সবাইরই। তো চলুন একটু দীঘার সমুদ্রে পাইচারি করে আমরা ফিরে যাই। আর এই দীঘার দুদিনে যেই ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি সেটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানেনই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। তো আজকের মতো এই এপিসোডটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তাড়াতাড়ি খুব একটা অন্য ভিডিও। আজকের মতো আপনাদের হোস্ট দেবাশিস আপনাদের বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দীঘা ট্যুরের একটি ছোট্ট প্ল্যান আপনাদের সাজাতে দিয়ে দিলাম।